আসসালামু আলাইকুম। করোনার ভয়াল থাবায় সারা বিশ্ব আজ নিজের স্বাভাবিকতা হারিয়ে ফেলেছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির মেয়াদ দিন দিন বেড়ে চলেছে। তবে শিক্ষার্থীরা যাতে ঘরে বসেই শ্রেণী কার্যক্রম চালিয়ে যেতে পারে, সেজন্যই সরকারের এই প্রয়াস। 2020-21 সেশনের শিক্ষার্থীদের নিয়েই আমার আজকের অনলাইন ক্লাস। ইব্রাহিম খাঁ সরকারি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাচ্ছি স্বাগতম। আমি আলমা সুলতানা, বিভাগীয় প্রধান, উদ্ভিদবিদ্যা বিভাগ, ইব্রাহিম খাঁ সরকারি কলেজ, ভুয়াপুর, টাঙ্গাইল। তোমাদের পড়াবো জীববিজ্ঞান প্রথম পত্রের একাদশ শ্রেণীর থেকে অধ্যায় 1। টপিক হচ্ছে কোষ ও এর গঠন। তো প্রিয় শিক্ষার্থীরা, 2020-21 সেশনের একাদশ শ্রেণীর ভর্তিকৃত ছাত্রছাত্রীদের জন্যই আমাদের ক্লাস শুরুতে আমরা প্রথমে যে জিনিসটা বলি তোমাদের, এবং তোমরা যেটা নিয়ে চিন্তায় থাকো যে আমরা কি বই পড়ব, এই কোন সাবজেক্টের কোন বইগুলো আমরা পড়ব, তো তখন আমরা তোমাদেরকে বই বিষয়ে সাজেস্ট দিয়ে থাকি। তো আমি পড়াবো তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র থেকে তোমরা যে বইগুলো পড়বে। দেখো, জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের এই বইটি অনেক আগের থেকে চলে আসছে। বইটা অনেক সহজবোধ্য, যার কারণে আমরা এটা বলি পড়তে। আর একটা বই হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য গাজী আজমল এবং শফিউর রহমানের। তো গাজী আজমলের বইটাও তোমরা আবুল হাসান স্যারের বইটার পাশাপাশি রাখতে পারো। আর একটা বই আছে যে বইটা প্রফেসর নাজিমউদ্দিন স্যারের সম্পাদনায়, নিসর্গ প্রকাশনের বই। প্রফেসর নাজিমউদ্দিন স্যারের সম্পাদনায় নিসর্গ প্রকাশনের বই, ওই বইটাও ভালো। তো তোমরা আবুল হাসান স্যারের বইয়ের পাশাপাশি নিসর্গ প্রকাশনের এই বইটা, আবার গাজী আজমল স্যারের ওই বইটা, মানে এই তিনটা বই থেকে তোমরা সমন্বয় করে বই কিনতে পারো। তিনটাই অনেকে কিনে, আবার অনেকে কিনে দুইটা। আসলে পড়াশোনাটা তো এরকম যে কয়েকটা বইয়ের সমন্বয়ে একটা নোট করে পড়লে সেটা ভালো হয়। সব বইয়ে সব কিছু সবার জন্য সহজবোধ্য হয় না। অনেকেই বলে যে এই বই এটা সহজ, ওই বই ওইটা সহজ। সেই জন্য বলি যে কয়েকটা বই থাকলে সেখান থেকে তোমরা নিজের কাছে থাকলে সেখান থেকে বোঝা যায় যে হ্যাঁ, আমি এই বই থেকে এটা পড়লাম, বা কয়েকটা বইয়ের সমন্বয় করে আমি একটা নোট করে পড়লাম, তাহলে সেটা একটা বেটার অ্যান্সার হয়, মান ভালো হয় সেই সাবজেক্টটার। তো এখানে গেল আমাদের বইয়ের বিষয়ে বলা। পরীক্ষা নিয়ম যদি বলি যে কিভাবে তোমরা পরীক্ষা দিবে, তোমাদের যেটা হবে যে জীববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, এখানে সাময়িক পরীক্ষা এবং প্রাক নির্বাচনী পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এই পরীক্ষাগুলো তোমাদের হবে একসঙ্গে, মানে জীববিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একত্রে। সৃজনশীল অংশ থাকবে 50, নৈবেত্তিক থাকবে 25, টোটাল সময় পাবে 3 ঘন্টা, আর নম্বর হচ্ছে 75।
মানে জীববিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একত্রে উত্তর করতে হবে সাময়িক পরীক্ষা এবং প্রাক নির্বাচনী পরীক্ষায়, বার্ষিক পরীক্ষা তো একই। তো তখন তোমাদের কি করতে হবে যে সৃজনশীল অংশে 50 নম্বর একত্রে উত্তর করতে হবে, নৈবিত্তিক একই, এভাবে হবে 75। আর বাকি তাহলে টোটাল হলো 50, 25-এ 75, আর বাকি থাকছে 25। এই 25 হচ্ছে তোমাদের ব্যবহারিক, এই মোট হচ্ছে 100 নম্বর। আবার জীববিজ্ঞান প্রথম পত্রে দেখো লিখেছি যে 50 সৃজনশীলে, আবার নৈবিত্তিক 25, সময় 3 ঘন্টা 75, আর ব্যবহারিকে 25, টোটাল হচ্ছে 100। এখন এখানে এভাবে লেখার কারণ হচ্ছে যে তোমাদের সাময়িক পরীক্ষা, প্রাক নির্বাচনী এবং বার্ষিক পরীক্ষায় জীববিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা একত্রে পরীক্ষা হবে। তোমরা সৃজনশীল অংশে উত্তর করবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটা প্রশ্নে হবে 10 করে নম্বর, তাহলে 5টি প্রশ্নের উত্তরে হচ্ছে 50 নম্বর। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিভাবে করবে, লেখা থাকবে যে বিভাগ লেখা থাকবে, ক বিভাগ খ বিভাগ। তো প্রত্যেক বিভাগ থেকে 2টি করে, কমপক্ষে 2টি করে, মোট 5টি প্রশ্নের উত্তর দাও। মানে তুমি ক বিভাগ থেকে হয়তো 2টি অ্যান্সার করলে, খ বিভাগ থেকে আবার 3টি করলে, মানে জীববিজ্ঞান প্রথম পত্র থেকে 3টি, আবার দ্বিতীয় পত্র থেকে 2টি, এইভাবে যার যেভাবে কমন পড়বে, যে 2 অংশ থেকে টোটাল 5টা প্রশ্নের উত্তর করতে হবে। মানে এক বিভাগ থেকে 2টি, আর এক বিভাগ থেকে 2টি, তারপর আর বাকি একটা থাকবে, সেটা যেখান থেকে কমন পড়ে সেভাবে। তো এইভাবে টোটাল হচ্ছে 5টা প্রশ্নের উত্তর করতে হবে 50 নম্বর। আর নৈবিত্তিক অংশে যেটা থাকবে যে জীববিজ্ঞান প্রথম পত্র থেকে হয়তো 13টা প্রশ্ন থাকলো, আবার দ্বিতীয় পত্র থেকে হয়তো 12টা থাকলো, টোটাল হলো 25টা। এইভাবে তোমাদের 75 নম্বরের পরীক্ষা হবে। আর বাকি অংশ হচ্ছে 25 ব্যবহারিক, টোটাল হচ্ছে 100। এখন পরে যে লিখছি শুধু জীববিজ্ঞান প্রথম পত্র, এটা কারণ হচ্ছে তোমাদের যখন টেস্ট পরীক্ষা হবে, নির্বাচনী পরীক্ষা, তখন হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা পরীক্ষা হবে, প্রত্যেকটা পত্রে আলাদা আলাদা 100 নম্বরের করে হবে। মানে আমাদের বিজ্ঞানগুলো হবে কি 75 করে। জীববিজ্ঞান প্রথম পত্রে তুমি সৃজনশীলে হচ্ছে তোমরা 50, আবার নৈবিত্তিকে 25, টোটাল 75, আর ব্যবহারিকের জন্য থাকবে আবার 25, টোটাল হচ্ছে 100। জীববিজ্ঞান প্রথম পত্র ইন্ডিভিজুয়ালি হবে, আলাদা একটা পরীক্ষা, আবার দ্বিতীয় পত্রে আবার 75 পরীক্ষা। এরকম করে সায়েন্সের সবগুলো সাবজেক্টে 75 করে তোমাদের পরীক্ষাটা হবে, আর বাকি 25 থাকবে ব্যবহারিকের জন্য। এটা হচ্ছে নির্বাচনী পরীক্ষার জন্য। আর সাময়িক তারপরে প্রাক নির্বাচনী, বার্ষিক, এগুলোতে হবে কি 2টা সাবজেক্ট মিলে, মানে 2 পত্র মিলে একত্রে পরীক্ষা হবে। আর শুধুমাত্র টেস্ট পরীক্ষাতে যায় কি হবে যে আলাদা আলাদা পরীক্ষা হবে, প্রত্যেকটা সাবজেক্টই আলাদা আলাদা নাম্বারে পরীক্ষা হবে। তো প্রথম সাময়িক পরীক্ষার জন্য আমাদের প্রত্যেকটা পরীক্ষাতেই সিলেবাসগুলো ভাগ করা থাকে, যে প্রথম সাময়িক পরীক্ষার জন্য তোমাদের ঠিক কতটুকু অংশ পড়তে হবে, আবার প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য কতটুকু, বা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু। আর নির্বাচনী পরীক্ষাতে ফুল বই, পুরো বইটি পরীক্ষা হবে। তো প্রথম সাময়িক পরীক্ষার জন্য তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র থেকে 4টা অধ্যায় দেওয়া আছে তোমাদের পাঠ পরিকল্পনা বইয়ে। তোমরা যখন ভর্তি হয়েছো তখন তোমাদের ওইখানে পাঠ পরিকল্পনা একটা করে বই দিয়ে দেওয়া হয়েছে, ওখানে তোমরা দেখবে যে প্রত্যেকটা সাবজেক্টেই তাই দেওয়া আছে, সিলেবাসটা দেওয়া আছে। তো প্রথম পত্র থেকে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার জন্য 4টা অধ্যায় দেওয়া আছে। সেখানে 4টা অধ্যায় কি বইয়ের প্রথম থেকে একদম আছে, যে প্রথম অধ্যায় কোষ এর গঠন, দ্বিতীয় অধ্যায় হচ্ছে কোষ বিভাজন, তৃতীয় অধ্যায় হচ্ছে কোষ রসায়ন, আর চতুর্থ অধ্যায় হচ্ছে অণুজীব। তো এই 4টা অধ্যায় থেকে পড়লে তারপর এই 4টা অধ্যায় থেকে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষাটা হবে। তাহলে আমাদের পড়াশোনার বিষয়ে আজকে প্রথম কি আসছে, যে প্রথম অধ্যায় আছে কোষ ও এর গঠন, মানে সেল অ্যান্ড সেল স্ট্রাকচার। তো সেল অ্যান্ড সেল স্ট্রাকচারে তাহলে আমরা আগে কি বলবো, যে কোষ বা সেলটা কি সেটা আগে জানতে হবে। কোষ বা সেল হচ্ছে, যে আমরা যদি এভাবে বলি যে একটা পাকা বাড়ি তৈরি করার জন্য যেমন একটা ইউনিট হিসেবে প্রয়োজন হয় ইট, তেমনি একটা জীবদেহ বিল্ড আপ করার জন্য প্রয়োজন হয় কি কোষ। কোষ কথাটি সর্বপ্রথম ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম কোষ কথাটির নামকরণ করেন।
রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কোষ কথাটি আবিষ্কার করেন এবং কি করেন, আবিষ্কার করার পর সে নামও দেয় এই কথাটি, যেটা এর নাম হচ্ছে সেল বা কোষ। তাহলে কোষ কথাটির নামকরণ করেন কে? রবার্ট হুক। তাহলে কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। তাহলে নামকরণ এবং আবিষ্কারক হচ্ছে কে? রবার্ট হুক। রবার্ট হুক একটা বিষয় নিয়ে ভাবতেন যে কাঠের ছিপি এত নিরেট অথচ পানিতে ভাসে, এর কারণ কি? এই কৌতূহল থেকেই তিনি কাঠের ছিপির একটি পাতলা সেকশন করেন, প্রস্থচ্ছেদ করে অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করেন। তিনি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রকোষ্ঠ দেখতে পেলেন। জেলখানার কয়েদিদের জন্য নির্মিত যে সেল, সেগুলো হচ্ছে কি ছোট ছোট প্রকোষ্ঠ। তো এই কাঠের ছিপির যে সেকশন করলেন সেটাও যেরকম দেখা গেল ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ, তো জেলখানার কয়েদিদের জন্য নির্মিত যে সেল সেটার সাথে মিল আছে, সেটা থেকেই উনি এইটার নাম দিলেন কি, যে এগুলো হচ্ছে সেল বা প্রকোষ্ঠ, সেল বা কোষ। এভাবে আসলে কোষের নামকরণ তিনি করেন। রবার্ট হুক সর্বপ্রথম যে কোষ আবিষ্কার করেন সেটা ছিল একটা মৃত কোষ। পরবর্তীতে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক একটি সজীব কোষ আবিষ্কার করেন, যে কোষের মধ্যে কোষ ঝিল্লি সহ কোষের অন্যান্য সকল অঙ্গাণুগুলোই উপস্থিত ছিল। মানে উনি কোষের একটা সম্পূর্ণ একটা গঠন উনি পর্যবেক্ষণ করেন। তাহলে অ্যান্টনি ভন লিউয়েনহুককে কি বলা হবে? আধুনিক কোষের জনক। আধুনিক কোষ আবিষ্কারকও বলতে পারি আমরা। আধুনিক কোষ আবিষ্কারককে অ্যান্টনি ভন লিউয়েনহুক। এর কারণ হচ্ছে যে উনি যে কোষটা আবিষ্কার করেছেন সেটা একটা সজীব কোষ ছিল, এবং কোষ ঝিল্লি সহ কোষের যে অঙ্গাণুগুলো একটা আদর্শ কোষের মধ্যে থাকা উচিত, সেটা সহ একটা সম্পূর্ণ কোষের গঠন উনি পর্যবেক্ষণ করেন। সেজন্য তাকে বলা হচ্ছে আধুনিক কোষের আবিষ্কারক। অ্যান্টনি ভন লিউয়েনহুককে বলা হচ্ছে আধুনিক কোষের আবিষ্কারক। আমরা এখন আসি কোষ কাকে বলে। কোষ বা সেল হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। জীবদের গঠন ও কাজের একক, যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্যবদ্ধ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত অবস্থায় থাকে এবং নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট, মানে মাতৃকোষ থেকে সৃষ্ট। তাহলে আমরা কি বললাম? যে কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক, যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্যবদ্ধ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত অবস্থায় থাকে, নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট। তাহলে কোষের সংজ্ঞা পয়েন্ট করে যদি লিখি, যে কোষ হচ্ছে কি বললাম? জীবদেহের গঠন ও কাজের একক। জীবদের গঠন ও কাজের একক। আবার বলতে পারি কোষ স্বনির্ভর।
আত্মনির্ভরশীল। আরটা কি বলেছি? বৈষম্যবদ্ধ। বৈষম্যবদ্ধ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত। নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত। আরও একটা কথা বলেছি যে পূর্বতন কোষ থেকে সৃষ্ট, মানে মাতৃকোষ বা মা কোষ থেকে সৃষ্ট। পূর্বতন তাহলে এইগুলো যদি আমরা পয়েন্ট করে বলতে পারি তাহলে কোষের সংজ্ঞাটা কোনো কঠিন কিছু না। তাহলে কোষ হচ্ছে কি? জীবদের গঠন ও কাজের একক যা স্বনির্ভর, আত্মপ্রযোজনশীল বা আত্মনির্ভরশীল, বৈষম্যবদ্ধ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে, নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট বা মাতৃকোষ থেকে সৃষ্ট। তাকেই হচ্ছে কি বলা হচ্ছে? কোষ বলা হচ্ছে। সেটাই হচ্ছে কি? কোষ বা সেল। এবারে আমরা আসবো কোষের বৈশিষ্ট্য নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, যদি কোষের সংজ্ঞা জানা যায় সেখান থেকে অনেকটা বৈশিষ্ট্যগুলো আইডিয়া করা যায়, সহজ হয়ে যায় তখন যে কোষের বৈশিষ্ট্যগুলো তাহলে কি হবে। কোষের বৈশিষ্ট্য 1 নম্বরে, কোষ হচ্ছে কি? যে কোষ সজীব মাধ্যম ব্যতি রেখে স্বাধীনভাবে কোষ সজীব মাধ্যম ব্যতি রেখে, মানে সজীব মাধ্যম বাদ দিয়ে ব্যতি রেখে স্বাধীনভাবে প্রজননে সক্ষম। কোষ সজীব মাধ্যম ব্যতি রেখে স্বাধীনভাবে প্রজননে সক্ষম। পরবর্তী পয়েন্ট, জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় আণবিক গঠন কোষের থাকে। জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় আণবিক গঠন কোষের মধ্যে থাকে। আণবিক গঠন ও গাঠনিক উপাদান কোষের মধ্যে থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোষ আণবিক বস্তু থেকে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে
করে এবং নিজের 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 প্রয়োজনীয় এবং নিজের প্রয়োজনে প্রোটিন অণু সংশ্লেষ করতে পারে। 4 নম্বর পয়েন্ট, কোষ হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখে। আমাদের কোষের বৈশিষ্ট্যর নেক্সট এবং শেষ পয়েন্ট হচ্ছে কোষ সুনিয়ন্ত্রিত ভাবে বেড়ে ওঠে এবং কাল পরিক্রমায় অভিযোজিত হয়। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই খেয়াল করছো, কোষের 5টা পয়েন্ট লিখেছি কোষের বৈশিষ্ট্যে। প্রথম পয়েন্ট ছিল কি, কোষ সজীব মাধ্যম ব্যতিটিকে স্বাধীনভাবে প্রজননে সক্ষম। পরবর্তী পয়েন্ট হচ্ছে জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় আণবিক এবং গাঠনিক উপাদান কোষে থাকে। 3 নম্বর পয়েন্ট ছিল কোষ আণবিক বস্তু থেকে শক্তি সংগ্রহ করে এবং নিজের প্রয়োজনে প্রোটিন অণু সংশ্লেষণ করতে পারে। 4 নম্বর পয়েন্ট ছিল কোষ হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখে। শেষ পয়েন্ট 5 নম্বর, কোষ সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠে এবং কাল পরিক্রমায় অভিযোজিত হয়। এটা হচ্ছে কোষের বৈশিষ্ট্য। আমাদের পরবর্তী এখন যদি আমরা বলি যে একটা আদর্শ উদ্ভিদ কোষ, আমরা এখন যদি বলি যে একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠনটা কেমন, তাহলে কি বলবো যে আদর্শ উদ্ভিদ কোষ কাকে বলে? কোষ তো অনেক আছে, সব কোষের মধ্যে কোষের যে সব অঙ্গাণুগুলো থাকা উচিত সবগুলো তো থাকে না। তাহলে যে কোষটার মধ্যে কোষের ঠিকঠাক যে অঙ্গাণুগুলো থাকা উচিত যদি থাকে, উপস্থিত থাকে, তাহলে সেই কোষটাকে বলা হয় যে আদর্শ কোষ। কারণ হচ্ছে যে কোষের যত অঙ্গাণুগুলো আছে সেগুলো সবই উপস্থিত আছে, সেজন্য সেটাকে বলা আদর্শ কোষ। তাহলে আদর্শ উদ্ভিদ কোষের আমরা একটা গঠন দেখব। এখানে তোমরা দেখো, খেয়াল করো যে একটা আদর্শ উদ্ভিদ কোষ ছবি দেওয়া আছে এখানে। একটা আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ। তাহলে আমরা জানি যে একটা কোষ হচ্ছে একটা কোষ হচ্ছে দুটি অংশে বিভক্ত। একটা হচ্ছে কি, যে কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর হচ্ছে কোষের সর্ববাইরের যে প্রাচীর, সেটাকে বলা হয় কোষ প্রাচীর। আর কোষের অভ্যন্তরের যে সজীব অঙ্গাণুগুলো সেগুলোকে একত্রে বলা হয় প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট হচ্ছে প্রোটোপ্লাজমের মূল উপাদান। যেমন মূল সজীব অঙ্গাণুগুলোর মধ্যে কী কী আছে, যেমন মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, লাইসোজোম, রাইবোজোম অ্যান্ড নিউক্লিয়াস আছে। এগুলো হচ্ছে সজীব অঙ্গাণু। তো এদেরকে একত্রে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। তো আমরা এখন তাহলে একটা উদ্ভিদ কোষের মানে একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন দেখে আসি। একটা আদর্শ উদ্ভিদ কোষে আমরা দেখতে পাচ্ছি যে কোষের বাইরে, আমরা প্রথমেই বলেছি যে কোষের সর্ববাইরে প্রাচীরকে বলা হয় কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীরটা দেখো আমরা কোথায় আছে দেখি, এই যে কোষ প্রাচীর। কোষ প্রাচীর হচ্ছে কোষের একদম সর্ববাইরের যে প্রাচীর, সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ঠিক এখানেই ওই প্রাচীরের পাশেই দেখা যাচ্ছে যে বর্ধিত অংশগুলা,
বর্ধিত ফাঁকা অংশগুলো, এগুলোকে বলা হয় কোষের আন্তঃকোষীয় ফাঁক। আর এই আন্তঃকোষীয় ফাঁকের পাশেই এই যে এরকম আবার ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলোকে মানে এটা হচ্ছে কোষ প্রাচীরের পরবর্তী যে ভেতরে যে আরেকটা প্রাচীর দেখা যায়, এইটা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এই যেখানে দেওয়া আছে যে কোষ প্রাচীরের পরবর্তী যে নিচে যে আবরণ বা প্রাচীর, সেটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তো এই যে কোষ ঝিল্লির ঠিক পাশেই আবার এরকম দেখা যাচ্ছে ফাঁকা অংশ, কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির সাথে লাগানো যে ফাঁকা অংশটা, সেটাকে বলা হয় কূপ। তারপরে এদিকে দেখা যাচ্ছে যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে পুরো কোষটা জুড়ে আছে যে যে এরকম আছে ফোঁটা ফোঁটা দেওয়া আছে, এগুলো হচ্ছে কি সাইটোপ্লাজম। আবার এখানে পুরো কোষটা জুড়ে সাইটোপ্লাজম জুড়ে থাকে, মানে সাইটোপ্লাজমের মধ্যে আসলেই কোষের সজীব অঙ্গাণুগুলো উপস্থিত থাকে। এইখানে দেওয়া আছে কি যে এটা একটা নিউক্লিয়াস। তো পুরো কোষটাকে আমরা বলবো কি সাইটোপ্লাজম। কখন সাইটোপ্লাজম বলবো আর কখন প্রোটোপ্লাজম বলবো? সাইটোপ্লাজম বলবো তখনই যখন কোষের মধ্যে নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে আমরা বলবো, আর যদি নিউক্লিয়াসটাকে দিয়ে বলি তাহলে বলতে হবে কি এটা প্রোটোপ্লাজম। আর নিউক্লিয়াসটার মধ্যে কি আছে, যে নিউক্লিয়াসের গঠনটাকে দেখি। এই হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সর্ববাইরে একটা প্রাচীর, এটাকে বলা হয় নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। তারপরে নিউক্লিয়ার মেমব্রেনের পাশে এই যে এরকম ফাঁকা একটা জায়গা, এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। আর নিউক্লিয়াসের ভেতরে এই যে এরকম ফাঁকা জায়গায় মাতৃকা, এই মাতৃকাটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আর এই যে ভিতরে একটা গোল অংশ আছে, অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু এটা একটা গোল অংশ, এটাকে বলা হয় নিউক্লিওলাস। উজ্জ্বল একটা গোল অংশ থাকে এখানে, হচ্ছে এটা হচ্ছে নিউক্লিওলাস। আর নিউক্লিয়াসের ভেতরে যেরকম পেঁচানো পেঁচানো সুতার মতো কিছু দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুগুলোর মধ্যে থাকে জীবের বৈশিষ্ট্য বহনকারী জিন, সেটা হচ্ছে ডিএনএ, যা বংশগতির ধারক বাহক হিসেবে কাজ করে। এই নিউক্লিয়াসের সাথেই আবার লাগানো আছে, এই যে উপরের দিকে উঠে গেছে, এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার দুই ধরনের হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোম লেগে থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোম লেগে থাকে তাহলে সেটাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যদি রাইবোজোম লেগে থাকে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোম লেগে না থাকে তাহলে সেটাকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেমন এখানে দেখা যাচ্ছে যে এখানে আমরা দেখছি কি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে আছে, তাই এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকা। আর এটার মধ্যে দেখা যাচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোনো রাইবোজোম লেগে নাই, এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো নিউক্লিয়াসের পরে আবার এদিকে দেখা যাচ্ছে ঠিক এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতোই কিছু অংশ ওরকমই দেখা যাচ্ছে, তবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কিন্তু একটার সাথে লেগে আছে, সংযুক্ত এরা। আর এখানে দেখা যাচ্ছে কি এটা কিন্তু সংযুক্ত না, এটা আলাদা আলাদা ফ্রি, মানে একটার সাথে লেগে নাই, পাশাপাশি আছে তারা সুসজ্জিতভাবে, কিন্তু কেউ কিন্তু কারোর সাথে লেগে না, ফোস্কার মতো দেখতে। এদেরকে বলা হয় গোলজি বস্তু। গোলজি বস্তু ঠিক নিচেই দেখছি যে এটা হচ্ছে একটা কি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়ার নিচেই দেখা যাচ্ছে কি যে একটা অঙ্গাণু দেখলাম, সেটা হচ্ছে কোষের একটা ইম্পর্টেন্ট অংশ, সেটা হচ্ছে প্লাস্টিড। কোষের উদ্ভিদ কোষের একটা ইম্পর্টেন্ট অঙ্গ বা অঙ্গাণু হচ্ছে কি প্লাস্টিড। আমরা জানি যে প্লাস্টিড হচ্ছে 3 প্রকার, তোমরা নিচে ক্লাসে পড়েছ যে প্লাস্টিড হচ্ছে 3 প্রকার। এটা হচ্ছে কি লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। লিউকোপ্লাস্টটা কি? এরা হচ্ছে কি বর্ণহীন, আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন প্লাস্টিড, আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি সবুজ রঙের প্লাস্টিড যেটা। তাহলে উদ্ভিদ কোষের মধ্যে কি থাকে? উদ্ভিদ কোষের মধ্যে নর্মালি কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে, যার কারণে উদ্ভিদ হচ্ছে কি বেশিরভাগ উদ্ভিদ সবুজ রঙের হয়। তো এখানে উদ্ভিদ কোষের মধ্যে কি থাকবে? এখানে থাকবে কি ক্লোরোপ্লাস্ট থাকবে। উদ্ভিদ কোষের মধ্যে কি আছে? যে ক্লোরোপ্লাস্ট আছে। আচ্ছা, আর এই যে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তো পুরো কোষটা জুড়ে সাইটোপ্লাজম আছে, এখানে নিউক্লিয়াস, এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে গোলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। তারপরে এখানে মাঝখানে
কোষের মাঝখানে ঠিক একটা বড় গহ্বর দেখা যাচ্ছে, এইটাকে বলা হয় কোষ গহ্বর। এই কোষ গহ্বর বলা হয় এটাকে। তো উদ্ভিদ কোষের মধ্যে আমরা এই কোষ গহ্বরটা দেখতে পাই। আর এই কোষ গহ্বরটা থাকার কারণে তোমরা খেয়াল করেছো নিউক্লিয়াসটা কিন্তু কেন্দ্রে থাকার কথা। নিউক্লিয়াসটাকে কি বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র। কোষের হচ্ছে হার্ট বা হার্ট বলা হয়, আর কেন্দ্রে থাকে তাই বলা হয় এটাকে আসলে প্রাণকেন্দ্র। তো নিউক্লিয়াসটা কোষের কেন্দ্রে থাকার কথা, কিন্তু যেহেতু এখানে একটা বড় কোষ গহ্বর আছে সেজন্য নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকতে না পেরে কি করে এক পাশে চলে আসে। এটা হচ্ছে কি কোষ গহ্বরের চাপে। কোষ যখন ছোট থাকে তখন নিউক্লিয়াস কেন্দ্রে থাকে, কিন্তু কোষ আস্তে আস্তে বড় হতে থাকে। নিউক্লিয়াসটা কি করে তখন ওই কোষ গহ্বরের চাপে আস্তে করে এক পাশে চলে আসে। তো এটা নিয়ে একটা প্রশ্ন আছে, আমি রেখে যাব প্রশ্নটা তোমাদের কাছে, যে উদ্ভিদ কোষের নিউক্লিয়াস কেন্দ্রে থাকে না, কিন্তু প্রাণী কোষের নিউক্লিয়াসটাই কেন্দ্রে থাকে। এর কারণ কি? এর কারণটা বলেই যায় যে প্রাণী কোষের মধ্যে কোনো কোষ গহ্বর থাকে না, যার কারণে নিউক্লিয়াস কেন্দ্রেই থাকে। কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে যেহেতু কোষ গহ্বর থাকে, কোষ বড় হতে হতে কোষ গহ্বর বড় হয়, তো পরে কি ও একটা জায়গা নিয়ে নেয়, যার কারণে ওর চাপে নিউক্লিয়াসটা আর কেন্দ্রে থাকতে পারে না, এক পাশে চলে আসে। এটার অ্যান্সার এটুকু বললেই হবে। তো এই হলো আমাদের একটি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশের বর্ণনা। তো আমরা এখানে কি পড়লাম? কোষ পড়লাম, কোষ কি, কোষের সংজ্ঞা, কে আবিষ্কার করেছেন, তারপরে পড়লাম কোষের বৈশিষ্ট্য, তারপরে জানলাম যে একটা কোষের গঠন, একটা আদর্শ উদ্ভিদ কোষের কী কী অংশ থাকে বা এদের গঠন, এগুলো আমরা ডিটেল আলোচনায় পড়ব পরবর্তী ক্লাসে। তো পরবর্তী ক্লাসে আমরা পড়ব কোষের প্রকারভেদ এবং কোষের বিভিন্ন অংশের বর্ণনা, কোষের অঙ্গাণুগুলোর বিভিন্ন অংশের বর্ণনা পড়ব। তো আমরা আজকে যেহেতু একটা কোষের গঠন দেখলাম, তো আমরা এখন একটা ছোট করে কোষের এই গঠনটার একটা সংক্ষিপ্ত পরিচিতি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা এটা দেখবে, ছোট একটা ভিডিও দেখে আসি, চলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্ত শেষ করছি। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।